আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, বেশ অনেকগুলো দিন হয়েছে নাজমা আন্টি, বাপ্পি, তিশা, নিশি তাদের কথাবার্তা নিয়ে এক একজন এক এক রকম নাটক সাজাচ্ছে, এক একজন এক এক রকম গল্প বলছে। আমরা সেই গল্পগুলো শুনে যাচ্ছি। যদিও আমি এক নাগারে আমার জায়গা থেকে সব কিছু ক্ল্যারিফাই করার চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু চারপাশ থেকে এতটা মিথ্যাচার, এই মিথ্যাচারের মধ্যে আমার সত্য কথাগুলো কেমন যেন ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু একটা কথা আছে না, হাজারটা মিথ্যার ভিড়ে যদি একটা যথোপযুক্ত প্রমাণ আপনি দেখাতে পারেন, সব মিথ্যাগুলোই কিন্তু সে সত্যের কাছে হার মেনে যায়। ঠিক একইভাবে এই যে এতদিন ধরে বাপ্পি, তিশা, নিশি তারা যে মিথ্যাচারগুলো করে যাচ্ছে, আমি মনে করি আমার আজকের এই এক ভিডিওর মাধ্যমে সবার মিথ্যাচারগুলো দমন হয়ে যাবে। আসলে খুব ভয়ানক কিছু এমন বলবো না, খুব সামান্য কিছু স্বীকারোক্তি, খুব সামান্য কিছু কথোপকথন। নাজমা আন্টি তার মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছাগুলো বলে গিয়েছিলেন, যে সে কী চাচ্ছে বা সে কী চায়। সে তখন বৃদ্ধর কাতারে পড়ে গেছে। তার শেষ জীবনটা কেমন হলে সে খুশি হতো বা কেমন হলে তার ভালো লাগতো, এই শেষ চাওয়াগুলো তিনি বলেছিলেন। কিন্তু আফসোস, তার চাওয়াগুলো একটাও পূরণ হয়নি। তো নাজমা আন্টির শেষ চাওয়াগুলো কী ছিল শুনবেন না আপনারা? সেই চাওয়াগুলো শোনার পর আমি আপনাদেরকে খুব শক্তপোক্তভাবে প্রমাণ দিয়ে দিব যে বাপ্পি, তিশা, নিশি তারা তিনজন মিলে একযোগ হয়ে কিভাবে করে মিথ্যাচার এবং মিথ্যা নাটক সাজাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, যে নাজমা আন্টির সবচেয়ে কাছের বান্ধবী ছিল ফাতেহা, সেই ফাতেহা নাজনীন ওরফে নিশি, সেই কিনা তার মায়ের সাথে সবচেয়ে বড় বেইমানিটাই করলো। সেটাও আমি আজকে বলবো কিভাবে। বাপ্পি, তিশা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় পোল্টিবাজটা কিন্তু সেই নিশিই ছিল। কিভাবে, কেন, সব কিছু প্রমাণ আমি ভিডিওতে দিব। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, পুরো ভিডিও না দেখে আজকে যারা বলবেন ভাই ভিডিও ফুটেজটা কোন সময় দিলেন, কই ভিডিও ফুটেজ, তাদেরকে বলবো ভাই পুরো ভিডিও যদি না দেখেন ভিডিও ফুটেজ কোনো দিনই খুঁজে পাবেন না। আমার ভিডিও পুরোটা দেখলে আপনারা অবশ্যই ভিডিও ফুটেজ খুঁজে পাবেন। সো এই জন্য বলবো পুরো ভিডিও দেখে নাজমা আন্টির শেষ ইচ্ছাগুলো নিজেদের কানে নিজেদের চোখে দেখে নেবেন, যে নাজমা আন্টি কী কী বলছে। তাহলে আমি মনে করি আপনাদের সব কিছু ক্ল্যারিফাই হয়ে যাবে। এবং আমার আজকের ভিডিওর পর আমি মনে করি বাপ্পি, তিশার যদি চক্ষুর লজ্জা থাকে তারা মিথ্যাচার করতে আসবে না। নিশির উদ্দেশ্য বলবো যে আপনি আপনার মায়ের সাথে শেষ সময় এই বড় বেইমানিটা নিজের স্বার্থের জন্য না করলেও পারতেন। আপনি আপনার মায়ের সাথে প্রতারণা করলেন। জানি না আপনার মা জীবিত থাকলে এটা দেখে সহ্য করতে পারতো কি না, বাট এটার চরম নোংরা লেগেছে। বাপ্পি, তিশার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি সে এমন করতে পারে, বাট দিন শেষে আপনি এত বড় প্রতারণা করেছেন, এটা আসলে দেখতেও খুব ঘৃণা লাগছিল। তো দর্শক, আজকে বাপ্পি, তিশা, ফাতেহা তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন করার জন্য আমার আজকের ভিডিওটা। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে একটা কথা বলি, আজকে হয়তো সবাই একটা জিনিস নিয়ে অনেক মাতোয়ারা থাকবেন আপনারা। সেটা হচ্ছে রাজ শারমিন আবার একসাথে সংসার করছে, তাদের একসাথে সংসার শুরু হয়ে গেলো। অবশ্যই কংগ্রেচুলেশনস, সংসারটা ভাঙেনি, সংসারটা করছে। বাট কোশ্চেন তো অবশ্যই অনেকগুলো থেকে যায়, সেই কোশ্চেনগুলো আজকে আমি অ্যারেজ করবো না। কারণ কিছু কোশ্চেন আমার নিজের পার্সোনাল উত্তর জানতে হবে তাদের নিজেদের কাছ থেকে। সেই উত্তরগুলো আগে আমি জানার চেষ্টা করব, তারপরে না হয় আমি ভিডিওটা দেবো। কারণ আমার কাছে মনে হয়েছে আজকে রাজ শারমিনকে নিয়ে ভিডিও দেওয়ার চাইতেও বেশি নাজমা আন্টির ভিডিও ফুটেজটা নিয়ে ভিডিও দেওয়াটা বেশি জরুরি। সো দর্শক, এই জন্য আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি। রাজ শারমিনকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য অনেক সময় আছে। সো ভিডিও শুরু করার আগে দর্শক, আমি দুই একটা কমেন্ট পড়বো অ্যাজ ইউজুয়াল। কমেন্টগুলো পড়ে তারপর আমি আমার নিজের কথাগুলো শুরু করব। চলুন আজকের কমেন্টগুলো পড়ে আসা যাক। আজকের প্রথম কমেন্টটা ফাতেমা জেবি ইয়াপু। তো ফাতেমা বলেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যেমন বাপ্পি তেমন তার বোন নিশি, আর মাহিনুর মাসির কথা তো বাদে দিলাম। এই নিশি গত কয়েক বছর তার মৃত বাপকে দিয়ে ভিউ ব্যবসা করেছে, এখন তার মৃত মাকে দিয়ে ভিউ ব্যবসা শুরু করেছে। ছি ছি ছি, এরা কোন ধরনের মানুষ? এদের মা মারা যাওয়া 40টা দিনও তার অপেক্ষা করতে পারলো না। একে একে 3 লেবাজি শয়তান ইউটিউবে এক এক
ভাব নিয়ে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিন। আপু শর্টকাটে খুব সুন্দর করে আমাদের সবার মনের কথাই কিন্তু বলে দিয়েছেন। তো নেক্সট কমেন্টটা হচ্ছে মাহনাস এই ভাইয়া বাপুর। তিনি বলেছে অর্ণিমা মেয়েটা অনেক বদলে গেছে, মেয়েটা স্মার্ট, দেখতেও সুন্দর, ও ভুল করে থাকলেও নিজেকে বদলেছে। ওরা নিজেদের গুটিয়ে নিয়েছে, যেটা এই নিশি বা পিতিসাদের দ্বারা সম্ভব না। এদের খাওয়া না খাওয়া বন্ধ হয়ে যাবে, নিউ মার্কেট শপিং করা অফ হয়ে যাবে। তাসনিম আলী এই আপুটা বলেছে আমি ঢাকায় তিশার মতো গার্মেন্টস কর্মী দেখেছি যারা পার্ট টাইম হোটেল সার্ভিসে যায়। এখানে আপনার বলতে দর্শক আবার কি আমাকে বুঝবেন না, এখানে আপনার বলতে বাপ্পিকে বোঝাচ্ছে। তাসনিম আলী আপুটা বাপ্পিকে বলছে আর কি, ঠিক আছে। তো এখানে আমি মাঝে মধ্যে বাপ্পিও বলে দিব, আপনার সাথে মানে বাপ্পির সাথে ওর হোটেলে দেখা হয়েছে। কারণ ঢাকায় আপনারা দুজন মানে বাপ্পি আর তিশা দুজনই ছিলেন হাল ছাড়া গরু। তিশার পরিচয় নাম্বার 1, এক চাচা রিক্সা চালক, চাচি মানুষের বাসায় কাজের বুয়া। 2, আরেক চাচা ভ্যান চালক। 3, আপন বাপ তরকারি বেচে এবং ভাঙ্গারি বেচে। 4, 2 ভাই ফার্স্টে ছিল বাদাইম্মা, তারপর মালয়েশিয়া রাজমিস্ত্রি। নাম্বার 5, তিশার আপন মায়ের কোনো পরিচয় আমরা পাইনি, ভাইকে বোনকে। জামালপুর থেকে ওই ভ্রাম্যমান পতিতা কীভাবে শরীদপুর গেল তাও একটা বিগ কোশ্চেন। তবে তিশার বাপের তরকারি বেচার সুবাদে জেলায় জেলায় যেত, তখন হয়তো পরিচয়। নাম্বার 6, তানজিলার বাপ মানে তিশার 3 নম্বর জামাই একটা কুলফিওয়ালা। অ্যাকচুয়ালি আমি জানি না। আর কি বললে আপনার মুখে জুতার বাড়িটা ঠিক মতো পড়বে। তারপরে তো সবাই জানেন বাপ্পি নিজে ট্যাগ দিয়েছে তিশা পরিবারকে যে উলঙ্গ পরিবার। আপনার নিজের দেওয়া টাইটেল নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছেন। আপু খুব সুন্দর করে সবগুলো কথাকে হাইলাইট করে দিয়েছেন। সে যাই হোক দর্শক, কমেন্টগুলো পড়লাম, এখন আমি আমার কথায় আসি। প্রথমে দর্শক আমি নাজমান্টির কিছু কথা, বাপ্পির কিছু কথা বলবো, তারপর আমি আমার এক্সপ্লেনেশনে চলে যাব। আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজে দেখাবো দর্শক। সেই ভিডিও ফুটেজে আপনারা দেখবেন নাজমা আন্টি একটু কাঁদো কণ্ঠে তার শেষ ইচ্ছার কিছু কথা বলছিলেন এবং খুব মানে দুঃখ লাগার মতো। এবং আমি আরও কিছু কথা বলতে চাই। প্রথমত বলবো এই ভিডিওটা দর্শক ফাতেহার চ্যানেল থেকে পাওয়া। ফাতেহা নাজনীনকে চিনেন তো, বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন, যাকে আপনারা লুলু, বালিশ, কেউ বা আপনারা বিভিন্ন নামে চিনে থাকেন। তো আমি বালিশ ম্যাডাম বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তার চ্যানেলে আপনারা জানেন নাজমানটি কিন্তু গত বছর প্রায় অনেকগুলো মাস মালয়েশিয়াতে ছিল। ওই সময় নিশি কিন্তু তার মাকে দিয়ে অনেক ব্যবসা করেছে, তার মাকে দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছে, ঠিক আছে। তো এরকম একটা সময় নিশি তার মাকে দিয়ে ভিডিও বানিয়েছিল, এরকম টাইটেলটা ছিল যে আজকে আমার মায়ের কথা শুনে আপনারা প্রত্যেকটা মানুষ আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না, কেঁদে দিবেন নাজমান্ডির কথা শুনে। তো নাজমান্ডি অবশ্যই ভিডিওতে এরকম কোনো কথা বলেছিল যেটা আসলে খুবই মর্মান্তিক ছিল, কষ্টদায়ক ছিল, তার মনের দুঃখের কথা ছিল। তো এটাকে আপনারা ফরচুনেট বলতে পারেন দর্শক, যে আই এম ফরচুনেট এনাফ, বা বলতে পারেন আমি অনেক বেশি আনফর্চুনেটও। বোথ একসাথে কেন বলছি আপনারা ব্যাখ্যাটা শুনলে বুঝতে পারবেন আমি নিজেকে কেন ফরচুনেট আর আনফর্চুনেট বললাম। তো ফরচুনেট এই কারণে, ফাতেহা যে ভিডিওটা দিয়েছিল তার মায়ের সাথে, তার মা তার ওই কাঁদো কণ্ঠে তার শেষ ইচ্ছাগুলো বলেছিল, ফাতেহা সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে বা হাইড করে দিয়েছে, কোনো একটা কিছু করেছে। কিন্তু আমার কাছে সেই ভিডিওর মেইন সেগমেন্টের কিছু অংশ রেকর্ড করা ছিল, আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম আমার কাছে, এবং সেটার হার্ড কপি বলতে পারেন যে আমি খুব খোঁজাখুঁজির পরে আমি সেটাকে খুঁজে পেয়েছি, কারণ অনেক মাস আগের ফুটেজ তো আমার ফোনে খুঁজতে দেখলাম যে কোনো একটা চিপাতে পড়েছিল। তো এটা একটা আমার জন্য ফরচুনেট ছিল যে আমি এটাকে খুঁজে পেয়েছি। আর আনফর্চুনেট এটা যে আমি কত বড় গর্ধব দর্শক, আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় আমি সবসময় সেই ভিডিওটাকে পুরোটা সেভ করে রাখি। কিন্তু ওইবার কেন কি মনে হলো বা কিসের তাড়ায় ছিলাম আমি জানি না, আমি পুরো ভিডিওটাকে সেভ করব বলেও সেভটা করা হলো না, কোনো কারণে হয়তো ভুলে গিয়েছিলাম। এই জন্য নিজেকে গর্ধব মনে হচ্ছে যে আমি এটা কীভাবে ভুলটা করলাম। সেই ভিডিওটা আমার পুরোটা সেভ করা হয়নি, বাট কিছু অংশ, ওই ভিডিওর কিছু মিনিট সেগমেন্ট আমার কাছে সেভ করা আছে, টাইটেল হেডলাইন সহ, সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, ঠিক আছে। সো যেটা ফাতেহা নাজনীন তার চ্যানেল থেকে হাইড করে দিয়েছে। আমার প্রশ্ন একটাই, ফাতেহা তো চুরি করেনি তাই না, সে তো ডাকাতিও করেনি, বা সে তো কোনো অন্যায়, অত্যাচার, পাপাচার, মিথ্যাচার এগুলোও করেনি তাই না। সেখানে তার মা শুধুমাত্র তার শেষ ইচ্ছার কথা বলেছে। তাহলে ফাতেহা তার মায়ের সেই শেষ ইচ্ছার ভিডিওটা কেন ডিলিট করেছে, কেন হাইড করেছে, সেটার উত্তর আপনারা কেউ দিতে পারবেন? কেউ পারবেন না। যারা তিশাদের খাস চামচা আছেন, নিশির খাস চামচা আছেন, তারাও দিতে পারবেন না।
আমি আজকে উত্তরটা দিয়ে দেবো কেন নিশি তার মায়ের শেষ ইচ্ছার ওই ভিডিও ফুটেজটাকে ডিলিট করে দিয়ে তারপরে সে ইউটিউবে ভিডিও দিতে বসেছে। আমি আজকে ব্যাখ্যা দেবো সব কিছু। এর জন্য বলেছিলাম আজকে ইউটিউবে প্রত্যেকটা মানুষের মুখোশ উন্মোচন করবো। এমনকি নিশিও তার মায়ের সাথে প্রতারণা করেছে। এই যে এটাই তো সবচেয়ে বড় প্রতারণা। নাজমা আন্টি তার শেষ ইচ্ছার কথা তো বলেই গিয়েছিল ভিডিওতে, কিন্তু ফাতেহা সেই ভিডিওটাকে হাইড করে দিয়েছে যেন কোনো মানুষ এটা জানতে না পারে। চিন্তা করুন, নিশিও তার মায়ের সাথে প্রতারণা করেছে নিজের স্বার্থের জন্য। আচ্ছা, তো কী ছিল সেই ভিডিও ফুটেজে দর্শক? ভিডিও ফুটেজটা খুব অনেক বড় এমনটা না দর্শক, আমার কাছে যতটুকু প্রায় মিনিট খানেকের ফুটেজটা আছে সেখানে নাজমা আন্টি বেশি কিছু কথা বলেনি, খুব স্বল্প কথা বলেছে, কারণ অনেকগুলো কথা সেই ভিডিওতে বলা ছিল যেগুলো আমি রেকর্ড করতে পারিনি। তো সেখানে যতটুকু রেকর্ডে আছে আমি অতটুকু আপনাদেরকে হুবহু বলার চেষ্টা করছি। সেখানে নাজমা আন্টি বলেছিল যে সব মানুষই তো মারা যাচ্ছে, আমার শাশুড়ি গেল বছর মারা গেল, আমার শ্বশুর, আমার বাবা মা মারা গেছে, আমার দাদা দি, মানে সবাই তো একটা একটা করে মারা যাচ্ছে এবং সবাই মারা যাবেও, আমিও যাব, সবাই যাবে। তো সবারই উচিত সবার সবাইকে ভালোবাসা, সবার সাথে সবার সুসম্পর্ক বজায় রাখা। মানে নাজমানি সবাইকে উপদেশ দিচ্ছিল, ভালো উপদেশ, যে সম্পর্কটা সবার যেন অটুট থাকে, সবার যেন সবাইকে ভালোবাসে। ভালোবাসাটাই তার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ঠিক আছে? তারপরে নাজমানটা একটা কথা মানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এখন বয়স হয়েছে, বা আমার মতো যারা বয়সে আছে তারা কি চায়, এই যে কেনাকাটা করা, খাবার দাবার, এগুলো তারা কি কিছু চায় না ভাই। তারা চায় যে একটু সেবা যত্ন করবে, একটু পাশে বসে গল্প করবে, একটু পাশে বসলে মাথাটাতে হাত দিবে, এই তো, এর বাইরে কিছু চায় না। নাজমানটি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে জাস্ট 2-3টা জিনিস চায়। একটু তার পাশে কেউ একজন বসে থাকবে, একটু সেবা যত্ন করবে, তার সাথে গল্প গুজব করবে, আর তার মাথায় তা একটা মাঝে মধ্যে হাত দিয়ে দিবে, এই যা। খাওয়ার কথা স্পষ্টভাবে বলে দিয়েছে, খাবার দাবার কেন চাবো, খাবার তো অভাব বা চাহিদার দরকার নেই, যার সামর্থ্য আছে এই সময় নিজেরটা নিজে কিনে খেতে পারবে, আর যদি খাবারের প্রয়োজন পড়ে ছেলে মেয়ে থাকবে তাদের কাছে চেয়ে খেতে পারবে। আর কেনাকাটা করে কি করব ভাই, জামা কাপড় দিয়ে কী করবে এ বয়সে, আমি কি কবরে জামা কাপড়গুলো নিয়ে যাব? তো নাজমানটি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমার জামা কাপড়ের দরকার নেই। তো এই কয়েকটা কথা নাজমানটি তার শেষ ইচ্ছার কথাগুলোর মধ্যে বলে দিয়েছেন। এবং বাপ্পির একটা ভিডিও ফুটেজ আমি দেখাবো, সে নাজমানটির ভিডিও ফুটেজের সাথে আপনারা দেখতে পারবেন, সেখানে বাপ্পিও কিন্তু কোনো এক সময় একটা কথা বলেছিল, বাপ্পির নিজের মুখের কথা, যে মাকে দেখি তো, মাকে দেখে আমি এখন মায়ের ইচ্ছাগুলো বুঝতে পেরেছি, যে মা কিন্তু আসলে আমাদের কাছ থেকে টাকা পয়সা, খাবার দাবার, জামা কাপড় এগুলো চায় না। মা এখন আমাদের কাছ থেকে একটু সময় চায়, একটু ভালোবাসা চায়, একটু সেবা যত্ন চায়। মা চায় একটু মার সাথে বসে থাকবো, মাকে সময় দিব, ঠিক আছে? মা এগুলো চায়। তো মা চায় না যে তাকে জামা কাপড় দিয়ে, মা এগুলো একটুকু চায় না, মায়ের কোনো চাহিদাই নেই। তো বাপ্পি কিন্তু জানে তার মায়ের ইচ্ছাটা কী, তার মায়ের চাওয়াটা কী, তার মায়ের শেষ জীবনের শেষ ইচ্ছাগুলো কী কী, এটা বাপ্পি ভালো মতো জানে। তো এত কিছু বাপ্পি জানে, জানার পরেও বাপ্পি কেন তার মায়ের ইচ্ছাগুলো পূরণ করলো না, এটা তো আরও বড় পাপ। দেখুন দর্শক, আমাদের ইসলামে পাপ দুই রকম, একটা কিন্তু আমরা জানি কবিরা গুনাহ, যেটাকে আমরা বড় গুনাহ বলে, একটা ছোট গুনাহ বলে থাকি, ঠিক আছে? তো বড় গুনাহ মানে কিছু গুনাহ আছে এরকম যে আপনি জানেন না যে এটা গুনাহ হয়, বাট আপনি করে ফেলেছেন, সেটা কিন্তু আসলে আপনি মাফ পেতে পারেন। কিন্তু আপনি জানেন একটা জিনিস পাপ, এটা করলে পাপ হবে, তারপর আপনি করলেন, সেটা কিন্তু অনেক বড় গুনাহ, কারণ আপনি জেনে শুনে পাপ করলেন। তো এই যে বাপ্পি, সে তো তার মায়ের শেষ ইচ্ছাগুলো জানতো, জেনে শুনে সে তার মায়ের শেষ ইচ্ছাগুলো পূরণ করার জন্য কখনোই চেষ্টা করেনি। তার মানে এটা কিন্তু কবিরা গুনাহ। বাপ্পি জানার পরেও সে তার মায়ের শেষ ইচ্ছে পূরণের চেষ্টা করেনি। যেমন যে জামার কথা বললাম, এখন আপনারা হয়তো সব অপেক্ষা করছেন ভিডিও ফুটেজের কথা। দর্শক, ভিডিও ফুটেজ আমি দেখাবো, সো আগে আমি এক্সপ্লেনগুলো করে নিই। আমার কাছে মনে হয় ভিডিও ফুটেজ দেখানোর চাইতে এখন আগে এক্সপ্লেন করাটা বেশি দরকার, তারপর আমি ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আসি দর্শক, জামা কাপড়ের কথাটা একটু ক্লিয়ার করি। নাজমানটি মারা যাওয়ার পর দর্শক, একটা জিনিস আমি অনেকবার খেয়াল করেছি, প্রত্যেকটা মানুষ খালি বারবার বোঝানোর চেষ্টা করছে যে নাজমানটির জন্য তিশা অনেক কিছু করেছে। কী করেছে? তিশা নাজমানটির জন্য বারবার খালি জামা কাপড় কিনে আনতো, ঢাকাতে গেলে কেনাকাটা করতো, নাজমানটির যত পরনের জামা সব তিশা কিনে দিয়েছে। এমনকি মারা যাওয়ার পরও তিশা নাকি এবার ঢাকাতে গিয়ে নাজমানটির জন্য লুসনি কিনে এনেছে, জামা কাপড় কিনে এনেছে, এগুলো সে ভিডিও করে আবার দেখাচ্ছে। বাপ্পিও দেখলাম তার মায়ের আলমারি খুলে দেখাচ্ছে, তিশাই যে দেখুন এগুলো মায়ের জন্য এবার কিনে এনেছিল জামা কাপড়গুলো। প্রশ্ন করতে চাই, এই যে নাজমানটি মারা গিয়েছে, কবরে গিয়ে সেই কাপড়গুলো দিয়ে এসেছেন? সেই কাপড়গুলো কি নাজমানটি কবরে নিয়ে গেছেন? নিয়ে যায়নি তো। তিশা যে ঢাকা থেকে এবার নাজমানের জন্য কাপড় কিনে এনেছে, সেটা কি নাজমানটি কবরে নিয়ে গিয়েছেন? যায়নি তো। আপনারা খেয়াল করে দেখবেন, তিশা প্রায় সময় নাজমানিকে কাপড় চোপড় দিত, মিথ্যা কথা না, সত্য কথা। ঢাকায় গেলেই নাজমানের জন্য 3 পিস কিনে আনতো। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন,
নাজমান্ডির জন্য ধরেন জামা কাপড় কিন্তু 1500 টাকার বা 2000 টাকার, কিন্তু নাজমান্ডিকে যখন সে জামা কাপড়গুলো দিত, দেওয়ার সময় তিশা যেভাবে করে ভিডিও দিত ছেঁচড়ার মতো ভিডিও করতো, এবং নাজমান্ডিকে সে কাপড়গুলো বিলি করতো এবং সবাইকে দেখাতো দর্শকদেরকে যে আমি আমার শাশুড়ির জন্য কতগুলো জামা কাপড় কিনে এনেছি। সেই ভিডিও দিয়ে তিশা আবার ভিউ কামাতো 30,000, 40,000, 50,000। মানে জিনিসটা ছিল এরকম, তিশা নাজমান্ডিকে জামা কাপড় দিত 1500, 2000 টাকার, এবং ভিডিও দেখে কামাই করে কিন্তু 15,000 থেকে 20,000। মানে ব্যবসাটা কিন্তু ভালো ছিল, যে 1500 টাকা 2000 টাকা জিনিস দিয়ে আমি 15,000 থেকে 20,000 টাকা কামাই করে নেব। তো দেখুন তিশা কিন্তু ভালোই ব্যবসা করতো নাজমান্ডিকে দিয়ে। তো তিশা যেটা করতো, নাজমান্ডিকে দেওয়ার জন্য বিভিন্ন জামা কাপড় ঢাকা থেকে কিনে আনতো, এবং সেটা পাবনাতে বসে সে আবার ভিডিও করতো, করে তারপরে সে তার শাশুড়িকে বিলি করতো। এটার থেকেও সে আবার ইনকাম করতো। তো এই যে নাজমান্ডিকে যে সে এত জামা কাপড়গুলো দিয়েছে, সেগুলো কিন্তু নাজমান্ডি এখন কবরে অবশ্যই নিয়ে যায়নি, সেগুলো তার মতো করে কাপড়গুলো পরে আছে। কিন্তু আমার কথা, নাজমান্ডি কিন্তু কোনোদিনই তিশার কাছে কাপড় চোপড়গুলো চায়নি। যারা এখন বারবার করে প্রমোট করছে নাজমান্ডির জন্য তিশা এটা করেছে ওটা করেছে জামা কাপড় এনেছে, আসলে কিন্তু এগুলো সবই ভুয়া কথা দর্শক। কারণ নাজমান্ডি কোনোদিনই তিশাদের কাছে জামা কাপড় চায়নি। জামা কাপড়ের প্রতি লোভও ছিল না, জামা কাপড়ের প্রতি তার ডিমান্ড চাহিদা কিছুই ছিল না। বরং নাজমান্ডি নিজের মুখে বলেছে, জামা কাপড় দিয়ে কী করবো, জামা কাপড় তো দরকার নেই। সে চায় তার পাশে মানুষ বসে একটু গল্প করুক, তার সেবা যত্ন করুক। নাজমান্ডি এটা চাইতো, কিন্তু নাজমান্ডিকে এইটা দেওয়া হতো না, বাকি সব কিছু দেওয়া হতো। কীরকম? তাকে জামা কাপড় কিনে এনে দেওয়া হবে। কারণ কি? কারণ তিশা দায়মুক্ত হতো। কারণ সবাই তো বলতে পারেন যে আচ্ছা আপনি বারবার ঢাকাতে যান, ঢাকাতে ঘুরেন, এত কিছু করেন, আপনার শাশুড়ির জন্য কিছু আনেন না। তো তিশা কোনো মধ্যে একটা 3 পিস এনে সেটা তার শাশুড়িকে ছুঁড়ে ফেলে দিয়ে দিত, এই যে নেন জামা কাপড়, এবং সে তার দায়মুক্ত হতো। দর্শকদেরকে বোঝাতে যে আমি তো আমার শাশুড়িকে একটা জামা এনে দিয়েছি, আর কি করবে, এর চাইতে বেশি কিছু তো করার নেই। কিন্তু ছিল, কী ছিল, এই যে দেখুন নাজমান্ডি যে এবার মারা গেল, বাপ্পি তিশা কী করলো, তারা গিয়ে এলো পদ্মাচরে ঘুরতে। যদি আজকে তারা পদ্মাচরে না ঘুরে পাবনায় আসতো, শেষ সময় তো অবশ্যই নাজমান্ডি তার সন্তানকে পেত। বাট তিশার খামখেয়ালির জন্য, তার অতিরিক্ত ঘোরাঘুরির জন্য, তার ভ্যাংরাপনার জন্য নাজমান্ডি কিন্তু শেষ সময় তার সন্তানকে পাশে পেল না। ঠিক আছে? তো দেখুন নাজমান্ডি কিন্তু চায়নি যে তার জন্য জামা কাপড় কিনে আনা হোক। নাজমান্ডি চেয়েছিল তার পাশে একটু মানুষ বসে থাকুক, বা তার সেবা যত্ন করুক, বা তার সাথে একটু গল্প করুক। এইটাই চেয়েছিল, যেটাতে আসলে কোনো পয়সা লাগে না, কোনো খরচ লাগে না। কিন্তু তিশা এই বিবেকবোধটুকু ছিল না, তার এই কথাটুকু বুঝতে পারবে। বাপ্পি ভালোই বুঝেছিল, কিন্তু বাপ্পি আসলে তার মায়ের কথা মানে বুঝেও না বুঝার ভান করতো, সব কিছু জেনেও না জানার ভান করতো। সব কিছু প্রমাণ পাওয়ার পরও বাপ্পি আসলে তার মাকে কষ্ট দেওয়াটাই বেশি উপযুক্ত মনে করেছে। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দর্শক, আশা করি আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখবেন বাপ্পির ভিডিওতে এবার বাপ্পি ভিডিও দিয়েছে, আর নিজের মায়ের আলমারি ভেঙেছে, আলমারি খুলে বলছে যে দেখুন এখানে কাপড়গুলো এগুলো সব তিশা আম্মাকে দিয়েছে, মানে বুঝাচ্ছে তিশা তার মাকে কত ভালোবাসতো। ওই দিক থেকে মরিয়মের মা মানে সাবিনা ভিডিও দিয়েছে এবং বলতো যে আমরা প্রায় দেখতাম আপায় মানে তিশা নাকি প্রায় সময় তার মাওই মা মানে তিশা নাকি তার শাশুড়ির জন্য প্রায় সময় জামা কাপড় কিনে নিয়ে যেত তার শাশুড়ির জন্য। এটা দিয়েও তারা বুঝাচ্ছে তিশা কত ভালোবাসে তার শাশুড়িকে। মিম সেও ভিডিও দিয়ে বলেছে যে আপায় তার শাশুড়ির জন্য কত কিছু করে, এই যে জামা কাপড়গুলো প্রতিবার ঢাকায় আসার কিনে কিনে নিয়ে যায়, তার মানে তারা এই জামা কিনেটাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। বাপ্পি সেও জামা কিনে দেওয়াটাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। আবার তিশা সে নিজেও বারবার বলার চেষ্টা করে সে তার শাশুড়ির জন্য কত কিছু কেনাকাটা করেছে, এই যে ঢাকা থেকে বা লুজ নিয়ে জামা কাপড় কিনে এনেছে। মানে তাদের কাছে নাজমান্ডিকে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হচ্ছে জামা কাপড় কিনে দেওয়া। বাট আসলে নাজমান্ডি কোনো দিনই এই জামা কাপড় তিশার কাছ থেকে চায়নি, তিশাকে বলেও নি আমাকে জামা কাপড় কিনে দাও। নাজমান্ডির জামা কাপড়ের প্রতি কোনো লোভই ছিল না। বাট তিশাদের কাছে এটাই সহজ ছিল জামা কাপড় কিনে দেওয়া, কারণ তারা জামা কাপড় কিনলে এটা ভিডিও করে সেখান থেকে লাভও করতে পারবে, আবার এটা কিনতে কম টাকা লাগে। কিন্তু নাজমান্ডি যেটা চায় সেটা দিতে তিশাদের অনেক কষ্ট লাগে। সেটা কী চায়? সময় চায়। সেটা কী চায়? একটু সেবা যত্ন চায়। সেটা কী চায়? একটু গল্প করার একটা মানুষ চায়। সেটা কী চায়? একটু চায় নাজমান্ডি তার মাথাতে কি একটু হাত দিয়ে দিক। এই জিনিসগুলো তিশার অনেক কষ্ট লাগে, এগুলো তিশা করতে পারবে না। এই জন্য তার কাছে সহজ মনে হয়েছে জামা কাপড় কিনে দেওয়া। তো দেখুন আসলে নাজমান্ডি তো এটা কোনো দিনই চায়নি, কিন্তু আজকে বাপ্পি তিশা তারা সবাই কী প্রমোট করছে, নাজমান্ডির জন্য তিশা কত কিছু করেছে, জামা কাপড় কিনে দিত, কত ভালোবাসতো। ভাই জামা কাপড় কিনে দিয়ে না ভালোবাসার প্রকাশ কখনো পায় না। হ্যাঁ জামা কাপড় অনেক কিনে দিয়েছেন হয়তো, কিন্তু সেই জামা কাপড়গুলো এখন যেখানেরটা সেখানে পড়ে আছে, কিন্তু মানুষটা কিন্তু দুনিয়াতে আর নেই। কিন্তু ওই সময় যদি এই মানুষটাকে জামা কাপড় কিনে না দিয়ে 2 বেলা তার সাথে গল্প করতেন, তাকে সময় দিতেন, তার মাথায় 2বার হাত দিয়ে দিতেন, মানুষটা ওই সময় হয়তো অতটুকু সময় হয়তো এনজয় করতো, হয়তো ভালো থাকতো, হয়তো আত্মতৃপ্তি নিয়ে থাকতো। কিন্তু আপনাদের জন্য সেটা সে পারেনি। আর আসি না ফাতেহা নাজনীনের কথায়, নিশির দিকে তাকে নিয়ে বলতে গেলে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে হবে।
এই যে আজকে যে আমি নাজমানটির যে শেষ ইচ্ছার কথাগুলো বললাম বা ভিডিও ফুটেজের কথা বললাম, এটা তো নিশির চ্যানেল থেকে পাওয়া। নিশির চ্যানেলে সেখানে নাজমানটি আরও অনেক কথা বলেছিল, প্রায় 15 মিনিট 56 সেকেন্ডের একটা ভিডিও, মানে 16 মিনিটের মতো একটা ভিডিও। সেই 16 মিনিট জুড়েই কিন্তু নাজমানটি কথা বলেছে, তার বিভিন্ন চাওয়া পাওয়া না পাওয়ার অনেক কথা বলেছে। সেখানে নাজমানটি বাপ্পিকে নিয়ে, তিশাকে নিয়ে অনেক কথা বলেছে, এবং সেই ভিডিও ওই সময় হয়তো অনেক দর্শকও দেখেছেন। কিন্তু আমার কথা, সেই ভিডিওটা ফাতেহা নাজনীন নিশি কেন হঠাৎ করে তার চ্যানেল থেকে সরিয়ে দিল, কেন সরিয়ে দিল? এবং ওই ভিডিওটা ঠিক ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত নিশি ইউটিউবে ভিডিও দেয়নি। মানে নিশি যে এবার যখন নতুন করে তার মা মরার পরে ভিডিও নিয়ে আসলো, ঠিক তার আগে ভিডিওটাকে হাইড করে নিয়েছে। এখন আমার কথা হচ্ছে, কেন নিশি ইউটিউবে নতুন করে ভিডিও দেওয়ার আগে সে তার মায়ের সেই ভিডিওটাকে হাইড করে নিয়েছে? কেউ কি বলতে পারেন? আমি বলছি কারণটা দর্শক। এবার বাপ্পি, ফাতেহা এবং তিশা, মানে এরা তিনজন ইউটিউবে আসার আগে অনেক প্ল্যান করেছে দর্শক। তাদের যে মা মারা গেছে, তাদের যে দুনিয়াটা অন্ধকার, তাদের একদম জীবনের পার্ট হারিয়ে গেছে, তারা এটা বুঝতে পারছে না, তাদের কাছে এটা কোনো কদর নেই। বাট তারা বুঝতে পারছে এটা আমাদের কিন্তু ইউটিউবে ভিডিও দিতে হবে, কী করলে ইউটিউবে আসলে দর্শকদের কাছে গালি খাবো না। তারা বারবার খালি এই পায় তারা খোঁজ করছিল। তো নিশি বলেন, বাপ্পি বলেন, তিশা বলেন, সবগুলো এক গোয়ালেরই গরু দর্শক, কেউ আলাদা না, সবগুলাই এক। তো সবাই মিলে যখন মানে যোগসাজজ করছিল, বুদ্ধি বানাচ্ছিল, তখন সবার আগে বাপ্পি ফাতেহাকে এই জিনিসটাই বলেছে, তুই যে মায়ের একটা ভিডিও করেছিস স্বীকারোক্তি শেষ ইচ্ছা, সবার আগে ওটা হাইড কর। ওটা যদি থাকে দর্শকরা ওটা সবার আগে তুলে এনে বলবে, রোস্টাররা সবার আগে তুলে এনে বলবে, ওই আপনার মা তো এই কথা বলেছিল, আপনারা এই কথা বলছেন কেন? তো মা এখানে যা বলেছে ওগুলো সব কিছু উল্টা হয়ে যাবে, আমাদের কথার সাথে মিল থাকবে না, তো সবার আগে ভিডিওটা হাইড কর। তো বাপ্পি সবার আগে ফাতেহাকে বলেছে ভিডিওটা হাইড করতে, এবং ফাতেহা করে দিয়েছে। বলতে পারেন ভাই আপনি এত ওভার কনফিডেন্ট কেন, ভিডিও মানে হাইড করে দিয়েছে? আচ্ছা ধরে নিলাম ফাতেহা বলেছেন আমি হাইড করব না, করেনি, কিন্তু সে করেছে। তো তাহলে কেন করেছে? সে কেন করেছে? সে কেন প্রোটেস্ট করতে পারলো না তার ভাইয়ের কথা বিরুদ্ধে, যে না আমি আমার মায়ের শেষ ইচ্ছার ভিডিওটা কেন হাইড করে দিব? সেখানে তো মা তার নিজের মনের কথা বলেছে, আমি কেন হাইড করব তোর জন্য? তার মানে অবশ্যই এখানে ফাতেহার স্বার্থ ছিল। হয়তো বাপ্পি বলেছে তুই যদি হাইড না করিস আমি তোকে লিচু বাগানের ভাগ দিব না, তোকে আম লিচু খেতে দিব না, জায়গা জমির ভাগ দিব না। তখনই হয়তো ফাতেহা হাইড করেছে, কোনো একটা কিছু হয়েছে। কারণ দিন শেষে ভিডিওটা হাইড তো করেছে, আলটিমেট রেজাল্ট তো এটাই যে ভিডিওটা হাইড করা হয়েছে, সেটা যেভাবেই হোক, যে কারণেই হোক। মানে ফাতেহাও কিন্তু তার মায়ের সাথে প্রতারণা করেছে, বিট্রে করেছে। দেখুন, যে মা ফাতেহার জন্য এত ফাইট করলো, যে মা ফাতেহাকে মানে এত কিছুর পরও তাকে দেখে শুনে রাখলো, কিন্তু ফাতেহা কিন্তু তার মাকে সবচেয়ে বড় বাসটা দিল। কারণ যে ভিডিওতে নাজমানটি তার শেষ ইচ্ছাগুলো বলেছে, সেই ভিডিওটাই ফাতেহা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে। এরকম আরও অনেকগুলো ভিডিও সরিয়ে দিয়েছে দর্শক, সবগুলো তো আর খোঁজে রাখা যায় না, বাট এটা সরিয়ে দিয়েছে। অ্যান্ড কোন ভিডিও সরিয়েছে দর্শক, এটা অবশ্যই আপনারা জানতে চাইবেন। আমি এখানে বলে দিই, আপনারা দর্শক আমার যে আজকে একটা কমিউনিটি পোস্ট করেছি, আপনারা খেয়াল করে দেখবেন সন্ধ্যা 7টার আশপাশে। সেই পোস্টের মধ্যে আমি নাজমানটিকে নিয়ে কিছু কথা বলেছিলাম যে আজকে সব কিছু মুখোশ উন্মোচন হবে, একটা বড় পোস্ট করেছিলাম আজকে। ওই পোস্টের কমেন্ট সেকশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিও ফুটেজটা দেখতে পারবেন, বাপ্পি এবং নাজমানটি দুজনের। এখানে একটা কথা বলে রাখি দর্শক, আপনারা বলতে পারেন যে ভাই আপনি ভিডিও ফুটেজগুলো কেন ভিডিওতে দেখান না, কেন ভিডিওর নিচে কমেন্টে দেন না? তো এখানে আমি দুইটা কথা বলে রাখি। এখানে আপনারা সবাই জানেন দর্শক, কপিরাইটের ইস্যু থাকে বা হচ্ছে কি অন্যের কন্টেন্ট দেওয়ার একটা বিষয় থাকে। সো এই জন্য অন্যের ভিডিও এখানে কোনোভাবেই দেখানো সম্ভব না, এই জন্য আমি সেটা এখানে দেখাচ্ছি না। এবং দ্বিতীয় জিনিস, কমেন্টে যে লিঙ্ক দিব, ইউটিউবের নতুন রুলস রেগুলেশন পলিসি অনুযায়ী ভিডিওর মধ্যে কোনো লিঙ্কের প্রমোশন করা যাবে না। তো যার কারণে আমি এই কয়টা কাজ আমার ভিডিওতে চাইলেও করতে পারছি না। এই জন্য আমি নতুন একটা ওয়ে নিজের থেকে বের করেছি, কমিউনিটি পোস্টের মধ্যে লিঙ্ক দেওয়া, সেখান থেকে আপনারা অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারবেন। কারণ কমিউনিটি পোস্টে আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন, সেখানে কোনো রেস্ট্রিকশন, কোনো বাধা ধরা আপনার কোনো কিছু নেই, আপনার যেটা যখন যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন। যার কারণে কমিউনিটি পোস্টের মাধ্যমে লিঙ্ক শেয়ার করাটা আমার কাছে সবচেয়ে সেফেস্ট একটা মেথড মনে হয়েছে দর্শক। আর সেখান থেকে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে, যে এখন ফাতেহা নাজনীনের যে কথাগুলো, যে সে কেন তার এই ভিডিওটাকে হাইড করলো দর্শক, আপনারা সেই ভিডিওটা দেখবেন নাজমানটির, খেয়াল করে দেখবেন সেখানে নাজমানটি কীভাবে করে তার মনের দুঃখ নিয়ে কথাগুলো বলছিল, আফসোস নিয়ে বলছিল। সেখানে কিন্তু ফাতেহা নাজনীনও ছিল, কিন্তু সে ফাতেহাই কিন্তু তার মায়ের এই ভিডিওটা ডিলিট করেছে। ওইদিকে বাপ্পি এবং তিশা তারা নাটক সাজিয়েছে। তো নাজমানটির কথাগুলো দিয়ে অনেক কিছু প্রমাণ পাওয়া যায় দর্শক।
যে তিশা বাপ্পিরা এখন যেই জিনিসগুলো প্রমোট করছে যে আমরা আমরা মায়ের জন্য এই করেছি সেই করেছি, আসলে আপনারা যা করেছেন না এগুলো আপনাদের মা চায়নি কখনো। আপনাদের মা কখনো চায়নি আপনাদের মাকে আপনারা খাবার দাবার কিনে দিন, বস্তা ভরা বাজার করে দিন, তাকে হচ্ছে গিয়ে জামা কাপড় কিনে দিন, তাকে লুসনি কিনে দিন। এই সমস্ত জিনিস আপনাদের মা কোনো দিনই চায়নি। আপনাদের মা সামান্য কিছু জিনিস চেয়েছিল যেগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না কখনো। সে চেয়েছিল সময়, সে চেয়েছিল একটু ভালোবাসা, সে চেয়েছিল একটু কেয়ার, সে চেয়েছিল আপনি বা আপনার বউকে একজন হয়তো তার মাথায় একটু হাত দিয়ে দিবেন। এই সামান্য জিনিসগুলো চেয়েছিল যেগুলো টাকা দিয়েও কখনো কোনো মানুষ কিনতে পারবে না। এই সহানুভূতি, এই সৌহার্দ্যটুকু আসলে নাজমানটি তার শেষ সময় চেয়েছিল। এটা বাপ্পি ভালো মতো জানতো, কারণ বাপ্পি নিজের মুখে এই কথাগুলো আবার বলেছে, সেটাও আমি ভিডিও ফুটেজে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু বাপ্পি তার মানে চরম একটা অন্যায় করেছে। যে জায়গায় বাপ্পি জানতো তার মা কী চায়, তার মায়ের চাওয়াটা কী, পাওয়াটা কী, সে জায়গায় বাপ্পি জেনে শুনে কেন তার মাকে তার মায়ের চাওয়াগুলো দিল না? বাপ্পি জানতো তার মা তো জামা কাপড় খাবার দাবার চায় না, তার মা চায় সময়। তাহলে বাপ্পি কেন তার মাকে সময় দিল না? বাপ্পি ভালো মতো জানতো আমার মা চায় একটু ভালোবাসা, তাহলে বাপ্পি কেন তার মাকে ভালোবাসলো না? বাপ্পি ভালো মতো জানতো আমার মা চায় মার সাথে বসে একটু গল্প করি, তাহলে বাপ্পি কেন তার মার সাথে বসে গল্প করতো না? আমার কোশ্চেনটা এখানে, যেটা বাপ্পি সব কিছু জানতো, জানা সত্ত্বেও কেন বাপ্পি তার মায়ের জন্য দায়িত্বগুলো পালন করেনি? তার মানে অবশ্যই বলতে হবে এটা কিন্তু একটা কেয়ারলেসের মতো কাজ করেছে বাপ্পি, এবং ইচ্ছাকৃত করেছে, এখানে কোনো সন্দেহ নেই। সো এখানে ফাতেহা এবং বাপ্পি, তিশা, তারা যে এখন নাটক সাজিয়েছে না দর্শক, যে নাজমানটি এই নাজমানটি সে, কারণ কি সবাই ভালো মতো জানে যে নাজমানটি তোর কবর থেকে উঠে আসবে না, কারণ লাশ তো আর কবর থেকে উঠে সে কোনো প্রমাণ দিবে না বা কথাবার্তা বলবে না। তো যার যেটা মন চাচ্ছে না সে সেভাবে করে একটা গল্প বানিয়ে দিচ্ছে। বাপ্পি কখনো বলছে তিশা নাকি তার মায়ের সবচেয়ে কাছের মানুষ ছিল, এটা নাজমানটি নাকি থেকে বলে গেছে। আবার তিশা তাকে বারবার জামা কাপড় কিনে দিত, নাজমানটি পরানো সব জামা কাপড় নাকি তিশা কিনে দিয়েছে। এই যে এই কথাগুলো বলে তারা কিন্তু নাজমানটিকে আরও ছোটো করছে, লোভী প্রমাণ করে দিচ্ছে। বাপ্পি তার বউকে ভালো করার জন্য সে তার মাকে খারাপ বানাচ্ছে। ওই থেকে নিশি তার মায়ের সাথে ডিরেক্টলি প্রতারণা করেছে। তো আমার কথা ভাই, এগুলো করে লাভ কি? এগুলো করে লাভ কি? আপনার মাকে আপনারা এখন এগুলো করে খারাপ বানাচ্ছেন। আপনার মা তো আসলে এগুলো চায়নি, জামা কাপড় খাবার দাবার এগুলো চায়নি। আপনাদের মা সময় চেয়েছিল, ভালোবাসা চেয়েছিল, অথচ আপনারা এখন আপনার মাকে এমনভাবে কথাবার্তা বলছেন, তাকে একদম লোভী মহিলা বানিয়ে দিচ্ছেন। এটা তো চরম নোংরার কাতারে পড়ে। আর নিশি, সে সবার আগে ভিডিওটাকে হাইড করে নিয়েছে দর্শক। ভিডিওটা হাইড করেছে তার মায়ের, তারপরে ভিডিও দিয়েছে। আর মুখ্য কারণ এটাই ছিল, নিশি যদি ভিডিওটা হাইড না করতো সবাই তো ভিডিওটা দেখতো, সবাই রেফারেন্স দিত, এমনকি রোস্টার, আমি নিজেও তো সেই ভিডিওটার কথা বলতাম যে দেখুন আপনার মাইতে এটা বলেছে, তাহলে আপনারা এখন এই সমস্ত মিথ্যাচার কেন করছেন, আমি সবার আগে বলতাম। সো এই কারণে নিশি সবার আগে ওই ভিডিওটাকে হাইড করে নিয়েছে, যেন কোনো প্রমাণ না থাকে, প্রমাণটাকে মুছে নিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে নিশিও কিন্তু তার ভাইয়ের সব দোষগুলোকে ঢেকে দিচ্ছে। আমার প্রশ্নটা এখানে ভাই, আপনার ভাই যে দোষ করেছে এটা তো আমরা সবাই জানি, দেখেছি, নোংরা কাজ করেছে বাপ্পি, তাহলে আপনি আপনার ভাইয়ের দোষ লুকানোর জন্য আপনি ভিডিওটাকে হাইড করে দিলেন। কারণ ওই ভিডিওতে দর্শক আমার কাছে তো বলেছে মাত্র 2-3 মিনিটের সেগমেন্ট আছে, বাট ওই ভিডিওতে আরও অনেক কথা নাজমানটি বলেছিল, যেখানে বাপ্পির দোষ বলেছিল, তিশার দোষ বলেছিল, তিশা তার জন্য কিছু করে না, বাপ্পি আসলে কি মানে সব কিছু বলেছিল, যেটা আসলে নিশি ডিলিট করে দিয়ে বাপ্পির সম্বন্ধে যে সমস্ত খারাপ কথাগুলো বলেছে নিশি সেই এভিডেন্সগুলোকে নষ্ট করে দিয়েছে। তো দেখুন, নাজমানটা কিন্তু ওই ভিডিওতে বাপ্পি কিনে অনেকগুলো খারাপ কথা বলেছে, তিশা কিনে অনেকগুলো খারাপ কথা বলেছে, মানে তার সাথে কি অন্যায়গুলো করেছে। তো ওই ভিডিওটা হাইড করে দিয়ে নিশি কিন্তু সবচেয়ে বড় যে কাজটা করেছে, বাপ্পি আর তিশার উপকার করেছে, তাদের অন্যায় অপরাধগুলোকে ঢেকে দিয়েছে, আড়াল করে দিয়েছে, যেন কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ আর কোনো দিন জানতে না পারে। কারণ নাজমানটি মারা যাওয়ার আগে দিয়ে শেষ ওই কথাগুলো বলে গিয়েছে, তিশা তাকে কীভাবে কষ্ট দিয়েছে, বাপ্পি তাকে কীভাবে কষ্ট দিয়েছে, এবং তার শেষ ইচ্ছা কী ছিল। তার মানে ফাতেহা তার মায়ের এই ভিডিওটাকে হাইড করে দিয়ে অনেকগুলো প্রমাণ সে গোপন করে ফেলেছে, বাপ্পি তিশার সব দোষগুলোকে আড়াল করে ফেলেছে। তাহলে বুঝতেই পারছেন ফাতেহা নিশি সে আসলে কোন দলে আছে, কাদের হয়ে কাজ করছে, কোন পক্ষের লোক। বা মানে নিশির এই কাজ দিয়ে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে। আর যাই বলেন, নিশি কোনো দিনই তার মাকে ভালোবাসতো না, ভালোবাসলে তার মায়ের এই ভিডিও ফুটেজটা কোনো দিনই সে হাইড করতে পারতো না, কোনো দিনই পারতো না। বাট সে ঠিকই করেছে, শুধুমাত্র তার ভাইকে বাঁচানোর জন্য, শুধুমাত্র তার ভাবিকে বাঁচানোর জন্য। আমি এটাই বুঝলাম না তার ভাই ভাবিকে বাঁচানোর এখানে কী আছে, যেখানে আমরা সবাই জানি বাপ্পি আর তিশা এখানে মেইন কালপ্রিট, আমরা সবাই জানি। বাট নিশি এখানে তার ভাই ভাবিকে বাঁচাই দিচ্ছে। আমরা কিন্তু ভাই কেউ নিশিকে বলিনি এই ভাই আপনি কোমর বেঁধে তারপর আপনার ভাইয়ের সাথে ঝগড়া করতে নামেন, ঠিক আছে, লাঠি ছোটা নিয়ে ফাইট করতে নামেন। আমরা কিন্তু কেউ নিশির কাছ থেকে এটা চাইনি, বা নিশিকে আমরা কেউ এটা বলিনি যে আপনি আপনার ভাইয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করেন। জাস্ট ন্যূনতম যতটুকু যা একটা ডিস্টেন্স মেনটেন করা, একটা নিজের রাগ প্রকাশ করা, এতটুকু তো মানুষ করতে পারে। কারণ আপনার মা আজকে যে মারা গিয়েছে এটার পেছনে বাপ্পির অবশ্যই কারণ আছে। তারপর আপনি যে কাজটা করলেন দিন শেষে
আমার কাছে আজকে ফুটেজটা পাওয়ার পর আমি আপনার চ্যানেলে খোঁজ করে দেখলাম যে আপনি সেই ভিডিওটাকে আপনি হাইড করে দিয়েছেন। এটার পর চরম ঘৃণা কাজ করেছে। আপনি আপনার মায়ের শেষ ইচ্ছার ভিডিওটুকু, যেখানে আপনার মা বাপ্পি তিশাকে নিয়ে সব কথাগুলো শেয়ার করেছিল যে তিশা তার জন্য কিছু করেনি, বাপ্পি তার সাথে কী কী অন্যায় করছে, এই কথাগুলো যে নাজমানটি বলেছিল তার নিজের মন থেকে কথাগুলো, এগুলো আপনি সব হাইড করে দিয়েছেন। হাইড করে সবগুলো প্রমাণ আপনি লুকিয়ে দিয়েছেন। কারণ কি? আপনি আপনার ভাইকে বাঁচাতে চাচ্ছেন। কেন? তার মানে বোঝাই যাচ্ছে আপনিও আপনার ভাইয়ের সাথে ঠিক একই রকমভাবে শেয়ানে এগিয়ে যাচ্ছেন দুজনই। কারণ আপনাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস ইউটিউব। আপনারা প্রত্যেকটা মানুষ ইউটিউবের টাকার কাছে নিজেদের মাকে বিক্রি করে দিয়েছেন। এর চাইতে নোংরা, অপমানজনক, নেক্কারজনক আর কিচ্ছু হতে পারে না দর্শক। এরা দুই ভাই বোনই, এমনকি প্রত্যেকটা মানুষ নাজমানটাকে ইউটিউবের টাকার কাছে বিক্রি করে দিয়েছে দর্শক। আমার যে ভিডিও ফুটেজটার কথা বললাম সেটা আপনারা সবাই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। অলরেডি আমি বলে দিয়েছি ভিডিও ফুটেজটা দর্শক আপনারা কীভাবে গেলে বা কই গেলে দেখতে পারবেন। সো অবশ্যই সেভাবে যাবেন, গিয়ে ভিডিও ফুটেজ দেখে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে ফুটেজটা কেমন লাগলো। সো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।